বানমুড়ি গ্রামে শুরু হয়েছে একের পর এক ভয়ঙ্কর মৃত্যুলীলা। কেন রাত নামলে নদীর ধারে যেতেও ভয় পায় গ্রামের মানুষেরা? গ্রামের লোকেরা বলছে ঘোড়াপাক নাকি আবার জেগে উঠেছে। কি এই ঘোড়াপাক? কলকাতা থেকে শায়করা ঘুরতে এসেছিল বানমুড়ি গ্রামে। কি ভয়ঙ্কর ভবিতব্য অপেক্ষা করে আছে তাদের জন্য? নমস্কার শ্রোতা বন্ধুরা, স্যাটারডে স্টোরিজ চ্যানেলে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা সবাই? প্রথমেই অনেক ধন্যবাদ জানাই তোমাদেরকে, কারণ তোমাদের ভালোবাসায় এখন আমরা 10,000-এর পরিবার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক হাড়হিম করে দেওয়া গ্রাম বাংলার ভূতের গল্প। যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। 10,000 তো হয়ে গেছি, কিন্তু এখানেই তো থেমে গেলে চলবে না। এইবার খুব শিগগিরই আমাদের কিন্তু 30,000-এর পরিবার হতে হবে। আর এই ভিডিওটাকেও লাইক করতে ভুলো না কিন্তু। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি শুভ। অন্যান্য চরিত্রে আদিত্য, আকাশ, সৌরভ, দেবাদ্রিতা, শিউলি, অভিজিৎ এবং শুভ। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, লেখক চন্দ্ররূপ ব্যানার্জির কলমে বানমুড়ির বিভীষিকা। ঘড়ির কাঁটা অনেকক্ষণ রাত 2টোর ঘর পেরিয়েছে। চারিদিক নিকষ কালো আধারে মোড়া। ইতিমধ্যে টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়েছে। মাঝে মধ্যে ঘন কালো মেঘে ঢাকা আকাশের বুক চিরে বিদ্যুতের তীব্র ঝলকানি চোখে পড়ছে। আর তার খানিক পরেই কানে ভেসে আসছে বাজ পড়ার প্রচণ্ড গর্জন। এর মাঝেই বীরেন দ্রুত পায়ে জাল হাতে এগিয়ে চলেছে বানমুড়ি নদীর দিকে। এই বানমুড়ি গাঁওতেই বীরেন বর্মার বাস। মাছ বিক্রি করেই তার দিন গুজরান হয় কোনো রকমে। গত 2 দিন ধরে তার শরীরটা খারাপ থাকায় সে একদমই বাইরে বেরোতে পারেনি। তার ফলস্বরূপ রোজগারও কিছু হয়নি। নুন আনতে পান্তা ফুরায় তার। ঘরে এই মুহূর্তে এক ফোঁটাও দানা পানি নেই। তাই জ্বর গায়েই বউ বাচ্চার মুখের দিকে তাকিয়ে সে মাছ ধরতে বেরিয়ে পড়েছে। যদিও সে একটু তাড়াতাড়ি বেরিয়েছে, কারণ অন্য জেলেরা মাছ ধরতে আসবে আরও কিছুক্ষণ পর। তার আগেই সে মাছ ধরে নিলে সে সবার আগে মরিগাঁওয়ের বাজারে চলে যেতে পারবে। তবে জায়গাটা নাকি ভালো নয়। নদীর ওই দিকটা রাতের বেলা সহজে কেউ যায় না, গেলেও সবাই দল বেঁধে যায়। গ্রামের প্রবীণদের মতে বানমুড়ি নদীর আশেপাশে গভীর রাতে নাকি কোনো এক দানও ঘুরে বেড়ায় এবং মাছ শিকার করে খায়। তার সামনে মানুষ পড়লে তার বেঁচে ফেরা খুব কঠিন। কিন্তু বীরেন পেটের তাগিদে বাধ্য হয়েই বৃষ্টি ভেজা রাতে একা এগিয়ে চলছিল বানমুড়ি নদীর দিকে। বীরেন যখন নদীর ধারে পৌঁছল, ততক্ষণে বৃষ্টির তেজ আরও বেড়েছে। চওড়া নদীটার কালো জল তখন ফুলে ফেপে উঠেছে। নদীর আশপাশটা গাছপালার জঙ্গলে ভর্তি। বৃষ্টি পেয়ে কাঁচা মাটিতে ফুটে থাকা অজানা বুনো ফুলের সঙ্গে একটা সোঁদা গন্ধ নাকে ভেসে আসছে। বীরেন এগিয়ে গিয়ে নদীতে জাল ফেলতে যাবে, এমন সময় পিছনের জঙ্গল থেকে একটা খসখস শব্দ পেয়ে বীরেন চমকে ঘাড় ঘুরিয়ে দেখল সেখানে এক রাশ জমাট অন্ধকার ছাড়া আর কিছুই নেই। মনের ভুল ভেবে সে মাছ ধরায় মন দিল। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে গেল। বাকি সময়টা একটানা বৃষ্টির ঝমঝম ছাড়া আর কোনো শব্দই কানে এলো না। বেশ তাড়াতাড়ি বীরেনের জাল ভর্তি হয়ে এলো মাছে। সে তাড়াতাড়ি সেগুলো সঙ্গে রাখা হাঁড়িতে ভরে জাল গুটিয়ে উঠে দাঁড়াল। বৃষ্টিটা ততক্ষণে খানিকটা ধরে এসেছে। কাঁধে জালটা ফেলে হাতে মাছের হাঁড়িটা নিয়ে বীরেন বাড়ির পথ ধরল। কিছু দূর এগোতেই তার মনে হলো
পিছন থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে। কাদা মাটিতে থপথপ করে কেউ যেন হাঁটছে। চকিতে পিছন ঘুরল সে। না, কেউ তো নেই সেখানে। আবার হাঁটতে লাগলো সে। এবার হাঁটার গতি একটু বাড়িয়ে দিল বীরেন। কিছু দূর যেতেই আবার পিছন থেকে ওই একই রকম শব্দ পেল সে। এবার বীরেনের গায়ে কাঁটা দিয়ে উঠল এক অজানা ভয়। কেউ কি তাকে অনুসরণ করছে? কিন্তু সে কে, যাকে বীরেনের খালি চোখ কিছুতেই দেখতে পাচ্ছে না? এই বৃষ্টিমুখর রাতে একা জঙ্গলে দাঁড়িয়ে হঠাৎই নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ বলে মনে হলো বীরেনের। ভয়ে ভয়ে সে পিছনে ফেলে আসা অন্ধকারের দিকে তাকাল। এবারেও সেখানে শূন্যতা ছাড়া কিছুই চোখে পড়ল না তার। সামনের দিকে মুখ ঘোরাতেই বীরেনের শরীর ওখানে স্থির হয়ে গেল। কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা অদ্ভুত দর্শন জীবটাকে দেখে তার সারা শরীর প্রচণ্ড ভয়ে কাঠ হয়ে গেছে। শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল তার। দূরে দাঁড়িয়ে থাকা বিশালাকৃতির প্রাণীটা মানুষের মতো দেখতে হলেও সে মানুষ নয়। পেট অবধি তার শরীর মানুষের মতো হলেও শরীরের বাকি অংশ ঘোড়ার মতো চারদিক। সারা শরীর কালো লোমে ঢাকা। মণিহীন সাদা চোখ দুটো থেকে হিংস্রতা ঠিকরে বেরোচ্ছে। প্রাণীটা মুখটা একটু উপরে তুলে এক ভয়ঙ্কর গর্জন করল। সে গর্জনে মিশে আছে ক্রূরতা। বীরেনের বিস্ফারিত দুই চোখ পরিষ্কার দেখতে পেল প্রাণীটার দুই ঠোঁটের ভিতরে সারিবদ্ধ ছোট ছোট তীরের ফলার মতো ধারালো দাঁতগুলো। লম্বা বলিষ্ঠ হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে প্রাণীটা 4 পায়ে এগিয়ে আসতে লাগলো শিকারের দিকে। সকাল সকাল সায়কদের কলকাতার বাড়িতে আড্ডা বসেছে। প্রসঙ্গত বলে রাখি, সায়ক পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও নেশায় সে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। তাদের টিমও আছে একটা। প্রাণের ঝুঁকি নিয়ে বহু জটিল কেসের সমাধান করেছে। সেই টিমের বাকি 4 সদস্য প্রসূন, শুভ, অনিন্দিতা আর সুদেষ্ণা আজ সায়কের বাড়িতে উপস্থিত হয়েছে আড্ডা মারতে। পরশু তাদের আসাম ঘুরতে যাওয়ার কথা। সেই নিয়েই জোর আলোচনা চলছিল 5 জনের মধ্যে। ওদিকে আড্ডার সক্রিয় সদস্য হয়েও প্রসূনের আঙুল ক্রমাগত মোবাইলের স্ক্রিন স্ক্রল করে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই তার আঙুল স্ক্রিনের একটা জায়গায় আটকে গেল। চোখটা সরু করে ভালো করে সে খবরটা পড়ল। তারপর বেশ উত্তেজিতভাবেই সায়কের দিকে মোবাইলটা এগিয়ে দিয়ে বলল, আরে সায়কদা, এই দেখো বানমুড়ি গাঁওতে গত 3 দিনে 2 জন লোকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। দুজনই পেশায় জেলে। গ্রামের কোনো এক নদীর ধারে নাকি 2 জনের ঘাড় ভাঙা ডেড বডি পাওয়া গেছে। সায়ক প্রসূনের হাত থেকে মোবাইলটা নিয়ে ভালো করে খবরটা পড়ল। তারপর মোবাইলটা ফেরত দিয়ে বলল, খুব নৃশংসভাবেই খুনগুলো হয়েছে। খুনি খুব সম্ভবত কোনো বলশালী ব্যক্তি, না হলে এভাবে একটা মানুষের ঘাড় উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া কার্যত অসম্ভব। কথার মাঝে শুভ হঠাৎ বলে উঠল, আরে আমরা তো মরিগাঁওতেই যাচ্ছি। মরিগাঁও জেলাতেই তো বামুনারি গাঁও গ্রাম, তাই না সায়কদা? আরে হ্যাঁ, তাই তো। আমার তো মাথাতেই ছিল না ব্যাপারটা। তবে আমাদের এসব নিয়ে মাথা ঘামিয়ে কি লাভ? আমরা ঘুরতে যাচ্ছি ওখানে, এদিক ওদিক ঘুরবো, খাবো, এই কদিন ভালো করে এনজয় করে আবার বাড়ি ফিরে আসবো, ব্যাস। সায়ক বলে উঠল। সায়কের কথায় বিষয়টা আপাতত ওখানেই ধামাচাপা পড়ে গেল। অন্য বিষয় নিয়ে 5 জনের আড্ডা একেবারে জমে উঠল। পরশুদিন সকাল নাগাদ দমদম এয়ারপোর্ট থেকে গুয়াহাটিগামী ফ্লাইটে ওরা উঠে বসল। ঘণ্টা দেড়েকের মধ্যেই প্লেনটা গুয়াহাটির মাটি ছিল। এয়ারপোর্ট থেকেই ওরা একটা ক্যাব বুক করে নিল। ওদের গন্তব্য মরিগাঁও। ওখানেই একটা লজে ওদের ওঠার কথা।
দুদিন মরিগাঁওতে থেকে ওরা যাবে কাজিরাঙা ন্যাশনাল পার্কে। ওখান থেকে কামাখ্যা মাকে দর্শন করে সোজা কলকাতা। এরকম দিন কয়েকের ছোট্ট ট্যুর ওরা মাঝে মধ্যেই করে থাকে। ক্যাবে করে ওরা যখন লজটার সামনে এসে দাঁড়ালো, তখনও দিনের আলো মরে যায়নি। ফুলের বাগান ঘেরা ছোট্ট ছিমছাম লজটা এক দেখাতেই ওদের পছন্দ হয়ে গেল। প্রাকৃতিক সৌন্দর্য শুধু লজের বাউন্ডারির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। প্রকৃতি মা দুহাত ভরে আশপাশটা যেন সাজিয়ে দিয়েছেন। চারপাশটা বিভিন্ন ধরনের গাছগাছালিতে ভর্তি। ওরা রাস্তায় আসতে আসতেও প্রচুর গাছ দেখেছে বটে, কিন্তু এতটা দেখতে পায়নি যতটা এখানে আছে। সবুজের মেলার মাঝেই কানে ভেসে আসছে বিভিন্ন পাখিদের কিচিরমিচির শব্দ। পাঁচজনেই প্রাণ ভরে আকণ্ঠ পান করতে লাগলো প্রকৃতির মায়াময় মদিরা। ওরা লজের গেট খুলে এগিয়ে যেতেই একটা কম বয়সী অসমিয়া ছেলে ওদের দিকে এগিয়ে এলো। তাকে ওরা তাদের পরিচয় দিতে সে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে ভিতরে চলে গেল। খানিক পরেই সে আবার ফিরে এলো, মুখে তার একগাল হাসি। ওদের লাগেজগুলো নিয়ে সে তার পিছু পিছু আসতে বলল। আরেকটু এগোতেই চোখে পড়ল লজে ঢোকার দরজার সামনে কোট প্যান্ট পরা এক মাঝবয়সী বেটে খাটো ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন। ওরা কাছে যেতেই তিনি হাত জোর করে নমস্কার জানিয়ে ভাঙা ভাঙা হিন্দিতে বললেন, वेलकम वेलकम, आहिस्ता आहिस्ता अंदर आइए आप लोगों के लिए ही हम इंतजार করছিলাম। यहाँ आते हुए आप लोगों को कोई तकलीफ तो नहीं हुआ? ভদ্রলোকের হিন্দি শুনে সুদেষ্ণা ফিক করে হেসে বলল, আপনি কিন্তু বাংলাতেও কথা বলতে পারেন দাদা, আমরাও বাঙালি। ভদ্রলোক সুদেষ্ণার কথায় প্রথমে কিছুটা থতমত খেয়ে তারপর মাথা চুলকাতে চুলকাতে সলজ্জ হেসে বললেন, আসলে বাঙালিদের হিন্দি শুনে বোধহয় খুব সহজেই বোঝা যায় যে সে একজন নির্ভেজাল বাঙালি। ভদ্রলোকের অবস্থা দেখে পাঁচজনেই মুখ টিপে হেসে ফেলল। ভদ্রলোক ওদের পাঁচজনকে রিসেপশনের কাছে নিয়ে গিয়ে আগে সই সাবুত করিয়ে নিলেন। তারপর ওদের হাতে রুমের চাবি দিয়ে হালকা হেসে বললেন, আমি এই লজের ম্যানেজার। অধমের নাম বলরাম ভদ্র। 20 বছর হয়ে গেল এই লজে আছি। কলকাতায় পৈতৃক বাড়ি আছে বটে, কিন্তু ওই কালে ভদ্রে হয়তো 2-3 বছরে একবার চাই। বাপ মা অনেক দিন হলো গত হয়েছে, তাই বাড়ি ফেরার সেই টানটাও আর নেই। বিয়ে থা করিনি। অনেক দিন পর এই লজে আপনাদের মতো কোনো বাঙালি এলো। বিদেশ বিভুঁইয়ে পড়ে আসি একা, কিন্তু নিজের শহরের মানুষদের দেখলে মনটা এক ধাক্কায় ভালো হয়ে যায়, বুঝলেন তো। যাক, অনেক বলে ফেললাম। এবার আপনারা বরং রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট টেস্ট নিন। হ্যাঁ, সন্ধ্যার সময় আবার কথা হবে। ভদ্রলোকের কথা শেষ হতে ওরা হালকা হেসে যে যার মতো ঘরে চলে গেল। সন্ধ্যায় ওরা পাঁচজনে লজের বারান্দায় এসে বসল। এখন এপ্রিল মাসের মাঝামাঝি। স্বাভাবিকভাবেই মাঝে মাঝেই হালকা বৃষ্টি হচ্ছে এদিকে। এখন আবার ঝেঁপে নেমেছে বৃষ্টি। আবহাওয়ায় একটা হালকা ঠান্ডা আমেজ রয়েছে। সেই জন্য ওরা বসার একটু পরেই সেই কম বয়সী ছেলেটি ওদের সামনে ট্রেতে করে গরম গরম পকোড়া আর কফির পেয়ালা রেখে গেল। শায়ক ওর নাম জিজ্ঞেস করতে সে মিষ্টি হেসে বলল, হেমের বাড়ি এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে বানমুড়ি গাঁওতে। মাসে একবার করে সে বাড়ি যায়। তার বাবা জেলে। বাবা ছেলে রোজগারে ওদের সংসারটা মোটামুটি চলে যায়। ওরা গল্প করতে করতে বেশ আয়েশ করে কফিতে চুমুক দিচ্ছে আর মাঝে মাঝে পকোড়ায় কামড় বসাচ্ছে। এমন সময় বলরাম ভদ্র বাইরে থেকে লজে এসে ঢুকলেন। ওদের দেখেই ওনার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। উনি তাড়াতাড়ি হাতে ধরে থাকা বাজারের ব্যাগটা হেমের হাতে ধরিয়ে দিয়ে ওদের পাশে চেয়ার টেনে বসলেন। বেশ তাড়াতাড়ি বাজার সেরে চলে এলেন দেখছি। শুভ হালকা হেসে বলল। ভদ্রলোক বললেন, আসলে কি জানেন তো, আগে দেরি করেই বাজার করতাম, কিন্তু ইদানিং বাজার রাত পর্যন্ত আর থাকে না। হ্যাঁ, তাড়াতাড়ি জিনিসপত্র বেচে গ্রামের লোকেরা গ্রামে ফিরে যায়। কেন বলুন তো? মানে ওদের কি কোনো উৎসব আছে নাকি এখন? হ্যাঁ, প্রসূন পকোড়া চিবোতে চিবোতে কথাটা বলে উঠল। তিনি কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে দোনামোনা করে বললেন, আসলে ঠিক তা নয়, ওরা সবাই খুব ভয় পেয়ে আছে।
খবরটা আপনারা জানেন কিনা জানি না, এই গত এক সপ্তাহের মধ্যে বানমুড়ি গাঁওতে একের পর এক 3টে মানুষ খুন হয়েছে। গতকালই 3 নম্বর খুনটা হয়েছে। এবারে আর কোনো সাধারণ মানুষ নয়, খোদ নদীর ধারে পোস্টিংয়ে থাকা এক কনস্টেবল খুন হয়েছে। ধর্মুন্ডু একেবারে আলাদা করে দিয়েছে, বুঝলেন কিনা? কি নিষ্ঠুর! মাগো মাগো মা, কি নিষ্ঠুর! ভদ্রলোক শিউরে উঠলেন কথার মাঝে। সে কি, শেষ পর্যন্ত পুলিশ নিজেই খুনির শিকার হয়েছে? লোকাল থানা থেকে আদৌ কোনো ব্যবস্থা নিয়েছে? সায়ক উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল। লোকাল থানা বলতে আমাদের মরিগাঁও থানা। এখানের পুলিশ তদন্ত তো অনেক দিন ধরেই করছে। সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে সেজন্য একজন কনস্টেবলও তো মোতায়েন করা হয়েছিল। তার তো শেষ পর্যন্ত এই হাল হলো। এবার ভয়ে বাকি কনস্টেবলরাও আর থাকতে চাইছে না ওদিকে। বলরাম বললেন। সায়ক দুপাশে ঘাড় নাড়িয়ে বলল, না না, এরকম চলতে থাকলে তো খুবই মুশকিল। শেষ পর্যন্ত পুলিশ যদি ভয় পেতে শুরু করে তাহলে সাধারণ মানুষ কার উপর ভরসা করবে? ভদ্রলোক নিষ্প্রভ গলায় বললেন, আসলে কি জানেন তো, ভয় এমন একটা জিনিস, একবার ছড়িয়ে গেলে তা মহামারীর আকার ধারণ করে। এই অজানা আতঙ্ক খুব সম্ভবত পুলিশের মনেও আস্তানা গেড়েছে। জানি না এই ঘটনাগুলো আদৌ কোনো সমাধান হবে কি না। এরপর আর কেউ তেমন কিছু বলল না, বরং বাইরে অবিশ্রান্ত ধারায় ঝরতে থাকা বৃষ্টিটা উপভোগ করার দিকেই ওরা সবাই মন দিল। তিনিও রিসেপশনে গিয়ে বসে অন্য কাজে ব্যস্ত হয়ে গেলেন। রাত 9টা নাগাদ ওরা খেয়ে দিয়ে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে তাড়াতাড়ি সকলে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে আশপাশটা ঘুরে দেখতে বেরিয়ে পড়ল। আকাশ এখন পরিষ্কার, কিন্তু সারা রাত বৃষ্টি হওয়ায় চারিদিক এখনও ভিজে রয়েছে। সদ্য স্নাত গাছগুলো তাদের সজীবতা যেন আরও বেশি করে মেলে ধরেছে সূর্যের নরম আলোয়। কিরণ মালির নবীন কিরণ গাছের পাতায় আটকে থাকা জলে পড়ে কাঁচা সোনার মতো চকচক করছে। পাখিরা নিজেদের গানে ব্যস্ত। ফাঁকা রাস্তায় মাঝে মাঝে তাদের পাশ দিয়ে 2-1টা গাড়ি তীব্র বেগে বেরিয়ে যাচ্ছে। স্থানীয় 2-1জন মানুষও চোখে পড়ছে ইতিউতি। চোখ বুজে অনিন্দিতা একটা গভীর শ্বাস নিয়ে বলল, এত সুন্দর একটা জায়গায় এতটা নিষ্ঠুরতা মানুষের মনে জায়গা পায় কিভাবে? সৌন্দর্যের আড়ালেই তো অনেক সময় সবচেয়ে বিভৎসতাটা লুকিয়ে থাকে, তাই না? হাঁটতে হাঁটতেই বলল সায়ক। বেশ কিছুক্ষণ হাঁটার পর ওরা বাজারে পৌঁছে গেল। সামনেই একটা চায়ের দোকান রয়েছে। 5 কাপ চা অর্ডার দিয়ে ওরা দোকানের সামনে পাতা বেঞ্চিতে আরাম করে বসল। বাজারে এদিক ওদিক প্রচুর ছোটোখাটো দোকান গুমটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাস্তাতেও কাগজ বা প্লাস্টিক বিছিয়ে বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসে আছে বিক্রেতারা। চা খেয়ে বাজারটা এক পাক ঘুরে সকলে আবার লজের ফিরতি পথ ধরল। লজের গেট দিয়ে ঢুকতে ঢুকতেই সায়কের মনে হলো চারপাশের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে আছে। এই থমথমে ভাবটা ওরা বেরোনোর সময়ও ছিল না। লজে ঢুকতেই বিষয়টা চোখে পড়ল। বারান্দার মেঝেতেই মাথায় হাত দিয়ে বসে রয়েছে হেম। হেমের পিঠে সস্নেহে হাত বুলিয়ে দিচ্ছেন বলরাম। তাদের থেকে বেশ কিছুটা তফাতে দাঁড়িয়ে রয়েছে আর এক ব্যক্তি। সায়কদের দেখতে পেয়েই বলরাম তড়িঘড়ি এগিয়ে গেলেন তাদের দিকে। কাঁপা কাঁপা গলায় বললেন, হেমের গ্রাম থেকে লোক এসেছে। গ্রামের লোকেরা আজ ভোরে ওর বাবার মৃতদেহ সবজি ক্ষেতের পাশ থেকে উদ্ধার করেছে। সে কি, আর একটা খুন? এ তো ভয়ঙ্কর অবস্থা। 4-4টে খুন তো মুখের কথা নয়, এতক্ষণে তো হইচই পড়ে যাওয়ার কথা চারিদিকে। সায়ক কথাগুলো বলে এগিয়ে গেল হেমের দিকে। তার মাথায় হাত রাখতেই হেম চোখ তুলে তাকালো। তার দু চোখে চিকচিক করছে অশ্রুকণা। সায়কের মনটা খারাপ হয়ে গেল প্রচণ্ড। সকাল অবধিও ছেলেটাকে এক গাল হাসি সমেত দেখেছে সে, আর এখন এই হাসি খুশি প্রাণোচ্ছল ছেলেটার মুখ জুড়ে শুধু এক রাশ বিষণ্ণতা। হায় ঈশ্বর! একটা দীর্ঘশ্বাস ছেড়ে সায়ক এবার এগিয়ে গেল
একটু দূরে দাঁড়িয়ে থাকা অপরিচিত ভদ্রলোকের দিকে। তার কাছ থেকেই ভাঙা ভাঙা হিন্দিতে জানা গেল হেমদের প্রতিবেশী সে। তার নাম ডমরু। ভোরবেলা যখন সে ক্ষেতের আলপথ দিয়ে নদীর দিকে যাচ্ছিল মাছ ধরতে, তখনই সে দেখতে পায় একটা লোক পথের ধারে উপুর হয়ে পড়ে রয়েছে। কাছে যেতেই ডমরু তাকে চিনতে পারে। সে হেমের বাবা। সঙ্গে সঙ্গে সে ওদের বাড়িতে খবর দেয়। বাড়ি থেকেই তাকে এখানে পাঠিয়েছে হেমকে নিয়ে যেতে। শায়ক ডমরুর কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন একটা ভাবল। তারপর বাকিদের দিকে তাকিয়ে বলল তাড়াতাড়ি ব্যাগপত্তর গুছিয়ে নিতে। প্রসূন অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে কোথায় যাব আমরা? শায়ক বাইরের রৌদ্রোজ্জ্বল সকালের দিকে তাকিয়েই ছোট্ট করে উত্তর দিল, বানমুড়ি গাঁও। ওদের গাড়িটা এবড়ো খেবড়ো রাস্তা ধরে এগিয়ে চলছিল বানমুড়ি গাঁওয়ের উদ্দেশ্যে। বলরাম খুব তৎপরতার সঙ্গে ওদের এই গাড়িটার ব্যবস্থা করে দিয়েছেন। হেমকে শায়ক নিজের পাশেই বসিয়েছে। চুপচাপ সে বাইরের দিকে তাকিয়ে আছে। বাকিরাও বেশ চুপচাপ বসে আছে। ঘণ্টাখানেকের মধ্যেই ওদের গাড়িটা পথের ধুলো উড়িয়ে হেমদের বাড়ির সামনে এসে দাঁড়াল। গাড়ি থেকে নেমেই ওরা কান্নার শব্দ পাচ্ছিল। গাড়িটা থামতেই হেম তাড়াতাড়ি নেমে ভিতরে চলে গেল। তার পিছু পিছু ওরাও ঢুকল ভিতরে। এক চিলতে জমির ওপর ওদের খড়ের ছাউনি দেওয়া বাঁশের তৈরি বাড়ি। সাধারণত আসামের গ্রামগুলোতে অধিকাংশ বাড়ি বাঁশ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি হয়। এই অসাধারণ শিল্পদক্ষতা চাক্ষুষ না করলে আসাম ভ্রমণই কার্যত বৃথা। হেমের জন্যেই তার বাড়ির লোকেরা অপেক্ষা করছিল। উঠোনেই সাদা কাপড়ে মোড়া হেমের বাবার মৃতদেহ শোয়ানো ছিল। হেম কাঁদতে কাঁদতে এক ছুটে গিয়ে বাবার মৃতদেহের উপরে ঝাঁপিয়ে পড়ল। পাশেই তার মা শোকে পাথর হয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন স্বামীর মৃতদেহর দিকে। শায়ক বাকি চারজনকে নিয়ে বাইরে চলে এলো। কিছুটা দূরে একটা জটলা হয়ে আছে স্থানীয়দের। সেদিকেই ওরা এগিয়ে গেল। কাছে গিয়ে বোঝা গেল জটলাটা 2-3 জন পুলিশকে ঘিরে তৈরি হয়েছে। গ্রামবাসীরা প্রচণ্ড উত্তেজিতভাবে কিছু বলে চলেছেন। আর এক অফিসার স্থানীয় ভাষায় হাত নেড়ে নেড়ে কিছু বলে তাদের শান্ত করার চেষ্টা করছেন। এভাবে কিছুক্ষণ চলার পর জটলাটা একটু ফাঁকা হলে শায়ক এগিয়ে গেল সেই পুলিশ অফিসারের দিকে। তিনি তখন ঢকঢক করে বোতলে করে জল খাচ্ছিলেন। বোঝাই যাচ্ছে প্রচণ্ড চাপে রয়েছেন তিনি। শায়ককে দেখে তিনি যেন বেশ বিরক্তই হলেন। শায়ক তাকে নমস্কার জানিয়ে জিজ্ঞাসা করল, নমস্কার, আমরা গতকালই এখানে এসেছি। আমরা যে লজে উঠেছিলাম সেখানেই হেম কাজ করে। আজ সকালেই ওর বাবার এরকম মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে এখানে ছুটে এসেছি। আপনারা তদন্ত করে কিছু জানতে পারলেন যে কে বা কারা একের পর এক এই খুনগুলো করছে? অফিসারটি বেশ বিরক্ত স্বরেই বলল, আপনারা তো ট্যুরিস্ট, ঘুরতে এসেছেন, ঘুরে চলে যান। খামোখা পুলিশে ঝামেলায় কেন জড়াচ্ছেন বলুন তো? আসলে স্যার, 4টে খুন তো কোনো সাধারণ বিষয় নয়। এভাবে চলতে থাকলে তো আরও মানুষ মারা পড়বে। অলরেডি ওনারা আতঙ্কে সিটিয়ে রয়েছেন। সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করছিলাম আর কি। শায়ক বিনম্রভাবে কথাগুলো বলল, আপনাকে আমি কোনো রকম কৈফিয়ত দিতে বাধ্য নই। আমাদের এইভাবে ডিস্টার্ব করবেন না, এখন যান তো। শায়ককে আর কিছু বলার সুযোগ না দিয়ে অফিসারটি হন হন করে সামনের দিকে হেঁটে চলে গেল। অফিসারের ব্যবহারে শায়কের মাথাটা একেবারে গরম হয়ে গেল। একে তো তদন্ত ঠিক করে করতে পারছে না, মানুষ মরে চলেছে এইভাবে, তার উপর মেজাজ 16 আনা। গজগজ করতে করতে শায়ক ফিরে আসছিল, এমন সময় পিছন থেকে একজন বলে উঠল, খুনি মানুষ হলে তবে তো পুলিশ ধরবে তাকে। শায়ক বেশ অবাক হয়ে পিছন ফিরে দেখল এক বয়স্ক ভদ্রলোক তার দিকে চেয়ে রয়েছেন। সম্ভবত উনিই কথাগুলো বলেছেন। শায়ক ভ্রু কুঁচকে সেই ভদ্রলোককে জিজ্ঞাসা করল, খুনি মানুষ হলে মানে আপনি কি বলতে চাইছেন? নিমেষেই ভদ্রলোকটির মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে কাকে যেন খুঁজল সে। তারপর গলার স্বরটা খাদে নামিয়ে বলল, ও ও আবার ফিরে এসেছে। ও
ও সবাইকে মারবে একটু একটু করে, কাউকে যাবে না, কাউকে না, কাউকে না। ও ও ফিরে এসেছে। কে সে? শায়কের গলা দিয়েও আওয়াজ অসম্ভব আস্তে বেরিয়ে এলো। ঢোক গিলে বৃদ্ধ উত্তর দিলেন, ঘোড়া পাক। তারপর শায়ককে আর কিছু বলার সুযোগ না দিয়ে হন্তদন্ত হয়ে চলে গেলেন গ্রামের আলপথ ধরে। ঘোড়া পাক কি? এরকম কিছু তো আগে কখনো শোনেনি সে। ভদ্রলোক কেনই বা বলছিলেন এ কাজ মানুষের নয়? নিজের মনেই বিড়বিড় করতে করতে শায়ক বাকি চারজনের কাছে এসে দাঁড়ালো। তারপর তাদের বলল, আজ রাতটা আমরা এখানেই থাকবো। আমার মন বলছে এই খুনগুলো স্বাভাবিক নয়। কোথাও তো কোনো রহস্য গা ঢাকা দিয়ে আছে, যা কিছুতেই পুলিশের নজরে আসছে না। তোমার হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি? অনিন্দিতা অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, জানি না রে, তবে একটু আগে এক বয়স্ক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। তিনি এমন কিছু কথা বললেন যে... কি কথা? শায়ক একটু আগে দেখা হওয়া বৃদ্ধের কথা ওদের বলতেই সকলে বেশ উত্তেজিত হয়ে উঠল। সুদেষ্ণা তো বলেই ফেলল, তাহলে খুনগুলোর পিছনে কি কোনো অন্য জগতের প্রাণী লুকিয়ে রয়েছে? শুধুমাত্র অনুমানের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়াটা বোকামো। যতক্ষণ না আমরা নিজেরা কোনো প্রমাণ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়াই ঠিক হবে না। সেজন্যই আজকের রাতটা আমি এখানে থাকতে চাই। পুলিশের গাঝারা ভাবটা আমার মোটেই পছন্দ হলো না। মানুষ হিসেবে যদি না মানুষের পাশে দাঁড়াতে পারলাম, তবে কিসের মানুষ আমরা? কিন্তু আমরা এই কজনই বা কি করতে পারি এই ভয়ঙ্কর আততায়ীর সামনে? এই যে কার্যত মৃত্যু নিয়ে খেলা। আতঙ্কিত গলায় প্রশ্ন করল প্রসূন। প্রসূনের কাঁধে শায়ক হাত রেখে বলল, সাহস আর বুদ্ধি থাকলে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব। আলেকজান্ডার আর পুরুর কাহিনীটা নিশ্চয়ই জানিস তোরা। তবে তোরা যদি চাস, এখনো অনেক সময় আছে। দুপুরের মধ্যে তোরা মরিগাঁও পৌঁছে যেতে পারবি। তবে আমি এখান থেকে এক পাও নড়ছি না। শায়কের হাতটা জড়িয়ে ধরে প্রসূন বলল, দেখ দাদা, আমি এতটাও স্বার্থপর না যে তোকে এখানে রেখে পালিয়ে যাব। যাই হয়ে যাক না কেন, আমরা সবাই তোর সঙ্গে আছি। শায়ক স্মিত হেসে প্রসূনের পিঠে একটা চাপড় মেরে এদিকে ওদিকে কাউকে যেন খুঁজতে লাগল। একটু পর এক স্থানীয় লোককে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে গেল সে। কিছুক্ষণ তার সঙ্গে কিছু কথা বলার পর এদিকে ফিরে এসে বলল, থাকার ব্যবস্থাটা করে ফেললাম, বুঝলি তো। এখানে তো আর হোটেল বা সেরকম কিছু পাবো না। তাই ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর ঠিক হলো ওনার ভাইয়ের বাড়িতেই আমরা থাকবো। আপাতত একটা ঘরেই আমাদের রাতটা কাটাতে হবে। তোদের সমস্যা নেই তো? চারজনের সম্মিলিতভাবে ঘাড় নেড়ে জানিয়ে দিল তাদের কোনো সমস্যা নেই। সেই ভদ্রলোকের সঙ্গে বেশ কিছুটা হাঁটার পর তিনি একটা ছোট্ট মাটির বাড়ির সামনে এসে দাঁড়ালেন। এক ফালি জমিতে বাড়িটা দাঁড়িয়ে আছে। বাড়ির আশেপাশে আগাছা ভর্তি হয়ে রয়েছে। ওদেরকে তিনি বাইরে দাঁড় করিয়ে ভেতরে চলে গেলেন। একটু পরেই আরেকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলেন তিনি। খুব সম্ভবত ইনি ভদ্রলোকের ভাই। ভদ্রলোকের পরনে আধময়লা একটা ফতুয়া আর গামছা, মাথা কাঁচা পাকা চুলে ভর্তি। তিনি ওদের পাঁচজনকে দেখে বেশ অবাকই হয়েছেন। শায়ক হাত জোর করে তাকে বললেন, আসলে একটা রাত আমরা এই গ্রামে কাটাতে চাই, কিন্তু এখানে তো থাকার কোনো বন্দোবস্ত নেই। তাই নিরুপায় হয়ে আপনার শরণাপন্ন হয়েছি। অনুগ্রহ করে যদি অন্তত আজকের রাতটা আমাদের থাকতে দেন, খুব উপকার হয়। আমরা সাধ্যমতো ভাড়া দিয়েই থাকবো, আপনার কোনো চিন্তা নেই। ভদ্রলোক এবার মুখ খুললেন। আমরা গরিব হতে পারি, কিন্তু মনটা আমাদের ছোট নয়। আমার দাদা বলল আপনারা সেই কলকাতা থেকে এসেছেন এত দূরে। একটা রাতেই তো ব্যাপার। আপনি আজকের জন্য আমার অতিথি। এর মাঝে আর টাকা পয়সার কথা আনবেন না। তবে আপনারা হঠাৎ এখানে কেন থাকতে চাইছেন সেটাই আমি ঠিক বুঝতে পারছি না। গ্রামের অবস্থা তো আপনারা সবটাই জানেন, কিন্তু তারপরেও... শায়ক বাকিদের দিকে চোখ টিপে বলল, আসলে আমরা নিউজ চ্যানেল থেকে আসছি। কলকাতা থেকে আমাদের অফিসে এখানে পাঠিয়েছে এই খুনগুলোর নিউজ কভার করতে। তাই একটা রাত এখানে থাকতে পারলে আমাদের খুব সুবিধা হয় আর কি।
তাহলে কাল সকাল সকাল গ্রামে এদিক ওদিক ঘুরে কিছু ছবি ও ভিডিও নেব, আর কিছু স্থানীয় মানুষদের বক্তব্যও রেকর্ড করব। ও আচ্ছা আচ্ছা, আসলে সেরকমভাবে তো কোনো নিউজ চ্যানেলেও আমাদের গ্রামের ব্যাপারটা তুলে ধরছে না। তা আপনাদের হাত ধরে যদি আমাদের এই সমস্যার একটু সুরাহা হয় তাহলে আমরা বড় উপকৃতই হব। আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করব আপনাদের এই ভয়ঙ্কর বিপদের কথা সকলের সামনে তুলে ধরার। সায়ক ছোট্ট করে উত্তর দিল। আপনারা ভিতরে আসুন আমার সঙ্গে। ভদ্রলোক ওদেরকে নিয়ে ভিতরে চলে গেলেন। ছোট দুটো মাটির ঘর, তার একটাতেই আপাতত ওদের থাকার বন্দোবস্ত হলো। কথায় কথায় ভদ্রলোকের নাম জানা গেল সুরেন। স্ত্রী ও এক মেয়ে নিয়ে ছোট্ট পরিবার তার। ওপাশে তাদের বেশ কিছুটা সবজির ক্ষেত রয়েছে, সেখান থেকেই সবজি বেচে সংসার চলে যায় তাদের। স্নানটা ওরা লজ থেকে বেরোনোর আগেই সেরে নিয়েছিল, তাই ব্যাগে থাকা কিছু শুকনো খাবার দিয়েই দুপুরটা ওরা চালিয়ে নিল। যদিও সুরেন বলেছিলেন তার কাছেই দুপুরে খেতে, কিন্তু দুম করে একজনের বাড়িতেই দুপুরবেলা কিছু না জানিয়ে তাদের খাবারে ভাগ বসানোটা সায়কের একদমই পছন্দ ছিল না। সম্ভবত সকাল সকাল ওঠায় ওদের দুচোখ ভর্তি ঘুম ছিল, তাই পেটে কিছু খাবার পড়তেই সকলের চোখেই ঘুম নেমে এলো। সুরেনের ডাকে ওদের ঘুম ভাঙল। ততক্ষণে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। এখানে আবার ইলেকট্রিসিটি নেই, তাই একটা হ্যারিকেন হাতে সুরেন দাঁড়িয়েছিল। ওরা উঠে বসতেই সেই হ্যারিকেনটা তাদের সামনে নামিয়ে দিয়ে স্ত্রীকে ডাকল। একটু পরেই শাড়ি পরা এক ভদ্রমহিলা এসে ওদের সামনে মাটির গ্লাসে চা আর এক বাটি মুড়ি রেখে দিয়ে চলে গেলেন। তিনি চলে যেতেই সুরেন ওদের দিকে তাকিয়ে একটু হেসে চলে গেল। চা মুড়ি খেয়ে বাকি সন্ধ্যাটা ওরা গল্প করেই কাটিয়ে দিল। রাত বাড়লে সুরেন ওদের খেতে ডাকল। উঠোনেই এক পাশে তাদের খাওয়ার জন্য লম্বা চাটাই বিছিয়ে দিল সুরেন। সেও ওদের পাশেই বসল। একটু পর তার স্ত্রী এসে থালায় করে ভাত, আলু সেদ্ধ আর ডালের মতো কিছু একটা দিয়ে গেলেন ওদের সামনে। সুরেনই ওদের চিনিয়ে দিল আলু সেদ্ধর মতো যেটা দেখতে সেটার নাম পিটিকা। কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে মাখা আলু। আর যেটা ডালের মতন দেখতে সেটার নাম খার। সুদেষ্ণা তৃপ্তি করে খেতে খেতেই সোৎসাহে বলল, এখানে এসেও যে বাঙালিদের প্রিয় খাদ্য ডাল ভাত আর আলু সেদ্ধ পাবো সেটা তো স্বপ্নেও ভাবিনি। নামগুলোই শুধু আলাদা। সুরেন সলজ্জ ভঙ্গিতে বলল, ওই গরিবের ঘরে এর থেকে বেশি কিছু আর করে উঠতে পারিনি। আপনারা কষ্ট করেই খেয়ে নিন একটু। কষ্ট করে না দাদা, বেশ আয়েশ করে আছি। আপনি এত চিন্তা করবেন না, আমরাও খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ। আপনি বরং খাওয়াটা শুরু করুন। শুভ খেতে খেতেই জবাব দিল। খাওয়া দাওয়া শেষ করে সুরেন ওদের ঘরে এসে বসল। হ্যারিকেনের টিমটিমে আলোয় ছজনের ছায়া ঘরের দেওয়ালে পড়ে দৈত্যাকার ধারণ করেছে। সায়ক খানিক ইতস্তত করে সুরেনকে জিজ্ঞেস করল, আজ সকালে এক বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি বলছিলেন এই খুনগুলো নাকি স্বাভাবিক নয়, ঘোড়াপাক নাকি একের পর এক মানুষ মেরে চলেছে। আপনি কিছু কি জানেন এই বিষয়ে? হ্যারিকেনের হালকা আলোতেও পরিষ্কার দেখা গেল সুরেনের মুখ ভয়ে চুপসে গেছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, দোহাই আপনারা চুপ করুন। রাতে আমাদের এখানে ওর নাম নেওয়া বারণ। আমাদের বিশ্বাস ওর হাতেই আমাদের গ্রামের মানুষগুলো মরেছে। না হলে একটা মানুষের পক্ষে কিভাবে সম্ভব ঘাটটা ভেঙে পুরো উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া? পাঁচজনে পরস্পরের মুখের দিকে একবার তাকালো। তারপর সায়ক আবার জিজ্ঞেস করল, তাকে কেমন দেখতে? আপনি কখনো দেখেছেন? তাকে দেখলে এখন আপনাদের সামনে আর আমি বসে থাকতাম না, কিন্তু আমি ছোটবেলায় ঠাকুমার থেকে শুনেছি তার চেহারা নাকি ভয়ঙ্কর। দেহের অর্ধেক মানুষের মতো আর বাকি অর্ধেক ঘোড়ার মতো দেখতে তার। দুটো হাতে নাকি প্রচণ্ড শক্তি, চার পায়ে তীব্র বেগে ছুটতে পারে সে। অনেক সময় সে আবার বিভিন্ন মানুষের রূপও নিতে পারে। তার সামনে একবার যে পড়ে তার আর নিস্তার নেই। চোখ দুটো বড় বড় করে এক নিঃশ্বাসে বলে গেল সুরেন, সেন্টর। সায়কের মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো শব্দটা। সুরেনের মতো বাকিরাও তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রসূনী নীরবতা ভেঙে প্রশ্ন করল, সেটা আবার কি?
আরে গ্রিক মাইথোলজির এক ভয়ানক বলশালী প্রাণীর নাম এটা। বিখ্যাত গ্রিক যোদ্ধা হারকিউলিস একমাত্র সেন্টারদের মারতে পেরেছিল। এরা খুবই হিংস্র এবং বুদ্ধিমান প্রাণী, কিন্তু আমি খুব অবাক হচ্ছি গ্রিক মাইথোলজির একটা প্রাণী যার অস্তিত্ব নিয়েই সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন রয়েছে, সে কিভাবে আসামের লোককথায় আসতে পারে। কি বলছো তুমি? এও কি সম্ভব? সম্ভব না অসম্ভব তা আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি, যদি সত্যি এ কাজ মানুষের না হয়ে ঘোড়া পাকের হয়, তাহলে সাংঘাতিক বিপদের মধ্যে রয়েছে এই গ্রাম। সায়ক ভয়ার্ত কণ্ঠে বলল। সুরেন এতক্ষণ চুপচাপ সব শুনছিল। সে এবার উঠে দাঁড়িয়ে বলল, রাত তো অনেক হলো, এবার আপনারা শুয়ে পড়ুন। আর রাত বিরেতে একদম বাইরে বেরোবেন না। আমি চলে গেলে দরজাটা দিয়ে দেবেন মনে করে, কেমন? সুরেন চলে যেতে প্রসূন গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে চলে এলো। সকলেই অল্প বিস্তর ক্লান্ত ছিল, তাই চোখে ঘুম নামতে বেশিক্ষণ সময় লাগলো না। রাত তখন অনেক গভীর। একটা প্রবল অস্বস্তিতে হঠাৎ করেই শুভর ঘুমটা ভেঙে গেল। চোখ কচলে সে হাত ঘড়িটার দিকে একবার দেখল। রাত 2টো বাজে প্রায়। ঘরের বাকি সদস্যরা তখন গভীর ঘুমে অচেতন। এভাবে হঠাৎ ঘুম ভাঙার কারণটা শুভ বুঝতে পারল না। সে একটা লম্বা হাই তুলে আবার শুতে যাবে, এমন সময় ঘরের ছোট জানালাটার দিকে তার চোখ পড়ল। হ্যারিকেনের নিভু নিভু আলোয় সে স্পষ্ট দেখতে পেল জানালার বাইরে থেকে একটা মুখ এক দৃষ্টিতে তার দিকেই চেয়ে রয়েছে। বুকটা ছ্যাত করে উঠল তার। শুভ কার্যত হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল জানলার দিকে। একটু কাছে যেতেই সে অবাক হলো। আরে, এ তো সুরেন। সাদা দাঁতগুলো বের করে মুখে একটা অদ্ভুত হাসি নিয়ে সে তার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে রয়েছে। শুভ তাকে জিজ্ঞেস করল, কিছু বলবেন? মানে আপনি ওখানে এত রাতে দাঁড়িয়ে আছেন কেন? কিন্তু সুরেনের দিক থেকে কোনো প্রত্যুত্তর পাওয়া গেল না। শুভ আবার তাকে একই প্রশ্ন করলেও সে চুপ করে ঠায় দাঁড়িয়ে রইল। সুরেনের আচরণটা কেমন যেন অদ্ভুত লাগলো তার। কি মনে হতে সে দরজার দিকে এগিয়ে গেল। খিলটা নামিয়ে সে দরজাটা খুলে বেরোতে যাবে, এমন সময় পিছন থেকে একটা হাত তার জামাটা খামচে ধরে তাকে এক ঝটকায় ঘরের মধ্যে টেনে এনে দরজাটা দরাম করে লাগিয়ে দিল। শুভ চমকে গিয়ে দেখল সায়ক দরজার কাছে দাঁড়িয়ে আছে, মুখ তার বিবর্ণ। ফিসফিস করে সে বলল, তুই কি পাগল আছিস? শুনলি তো সুরেন কি বলল তখন? ঘোড়া পাখিরা যে কারো রূপ নিতে পারে। জানালার বাইরে যে দাঁড়িয়ে ছিল সে সুরেন নয়, বরং দাঁড়িয়ে ছিল সেই মূর্তিমান বিভীষিকা। সায়কদা না থাকলে একটু আগে তার দশা কি হতে চলেছিল তা ভাবতেই শুভর সারা শরীর ভয়ে কেঁপে উঠল। কাঁপতে কাঁপতে সে জানলার দিকে তাকালো। না, সেখানে এখন আর কেউ নেই, শুধু নিরেট অন্ধকার ছাড়া। সায়ক তার হাত ধরে এনে পাশে বসিয়ে দিল। বাকি রাতটা দুজনের প্রায় জেগেই কেটে গেল। এর মাঝেই শুভর চোখ বারবার চলে যাচ্ছিল সেই জানলার দিকে। রাতের সমস্ত কলুষতা মুছে আস্তে আস্তে পূবের আকাশ ফর্সা হতে শুরু করল। পাখিদের কলকাকলিতে মুখর হয়ে উঠতে লাগলো চারিদিক। দিনের আলো দেখে দুজনের মনেই ফুরিয়ে যাওয়ার সাহসটা আবার ফিরে এলো। এভাবে আরও কিছুটা সময় কেটে যাওয়ার পরে বাইরে থেকে সুরেনের গলা পাওয়া গেল। সায়ক তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিতে তিনি হেসে জিজ্ঞেস করলেন, রাতে ঠিকঠাক ঘুম হয়েছে তো? সায়ক একবার শুভর দিকে তাকালো। তারা আগেই ঠিক করে নিয়েছিল রাতের ঘটনাটা সুরেন বা বাকি তিনজনকে জানিয়ে তাদের মনে আর আতঙ্কের সৃষ্টি করবে না। তাই সায়ক শুকনো হেসে জবাব দিল, না না, আমাদের ঘুমের কোনো সমস্যা হয়নি, একেবারে এক ঘুমে সকাল। তাদের কথাবার্তার মাঝেই বাকিদেরও ততক্ষণে ঘুম ভেঙে গেছে। তারাও আড়মোড়া ভেঙে উঠে বসল। আপনারা একটু বসুন, হ্যাঁ, আমি চাটা নিয়ে আসছি। সুরেন কথাটা বলে বেরিয়ে যাচ্ছিল। সায়ক তাকে আটকালো। না না, আপনাকে আর এত ব্যস্ত হতে হবে না, আমরা এক্ষুনি বেরোবো, বাইরেই চা খেয়ে নেব বড়। আপনারা কি এখনই চলে যাচ্ছেন নাকি?
সুরেন প্রশ্ন করল। সায়ক চুপ করে দাঁড়িয়ে কি যেন ভাবল, তারপর বলল, আজকেই তো ফেরার ইচ্ছা ছিল আমাদের, কিন্তু আজ রাতটুকু আমরা থেকে যেতে চাই এখানে। আপনার কোনো অসুবিধা হবে না তো? আরে না না, অসুবিধার আর কি আছে, আপনারা যতদিন ইচ্ছা এখানে থাকতে পারেন। আসলে আমার চিন্তাটা অন্য জায়গায়। আপনারা এত দূর থেকে এসেছেন এখানে, আপনাদের ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে তার দায় যে আমাদেরই নিতে হবে। কথাগুলো সুরেন হাত জোর করে সায়ককে বলল। সায়ক সুরেনের হাত দুটো ধরে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন, আমাদের কিচ্ছু হবে না। বেশ, আপনারা বরং আশপাশটা একবার ঘুরে দেখুন। আমাদের গ্রাম রাতে ভয়ঙ্কর হয়ে উঠলেও দিনে তা মোটামুটি নিরাপদই। তবে নদীর দিকে না যাওয়াটাই ভালো। হয়তো দিনের আলোয় কোনো বিপদ নেই ওখানে, তবু কি দরকার বলুন তো? বেশ, আপনার কথা আমার মাথায় থাকবে। সুরেন চলে গেলে সায়ক বাকিদের তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলল। একটু পরেই মুখ হাত ধুয়ে ওরা বেরিয়ে পড়ল। প্রথমেই ওরা গেল হেমদের বাড়িতে। নিস্তব্ধ বাড়িটাতে ঢুকতেই ওরা দেখতে পেল হেম চুপ করে উঠোনে বসে রয়েছে। ওদের পায়ের শব্দে সে মুখ তুলে তাকালো। একদিনেই ছেলেটার মুখটা ভীষণ রকম শুকিয়ে গেছে। মাথার চুলগুলো উস্কো খুস্কো, বোঝাই যাচ্ছে তার উপর দিয়ে প্রবল মানসিক ঝড় বয়ে গেছে। সায়করা এগিয়ে গেল তার দিকে। সায়ক তার পিঠে হাত বুলিয়ে বলল, এভাবে মন খারাপ করে থেকো না হেম। আমরা বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু নিজেকে নিজেকে শক্ত করো। এই সংসারটার হাল তোমাকেই ধরতে হবে এখন। মাকে সাবধানে রাখতে হবে। তোমার উপর যে এখন অনেক দায়িত্ব। নিজেকে শক্ত করো নিজেকে। হেম কিচ্ছু বলল না, তার চোখ ছলছল করছে। যে কোনো দরকারে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। মনে রাখবে, তোমার একটা দাদা সব সময় তোমার পাশে আছে, কেমন? সায়ক কথাটা বলতেই হেম নিজেকে আর সামলাতে পারল না। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সে সায়ককে জড়িয়ে ধরল। সায়কের চোখটা অজান্তেই ভিজে উঠল। হেমের বাড়ি থেকে বেরিয়ে ওরা গ্রামের সরু মেঠো পথ ধরে হাঁটছিল। আশেপাশে ছোট বড় প্রচুর গাছ আর বাড়ির সারি। কিছু কিছু বাড়ি থেকে উনুনের ধোয়ার গন্ধ নাকে ভেসে আসছে। আরও কিছুটা পথ হাঁটতে একটা ছোট্ট চায়ের দোকান চোখে পড়ল। কাছে যেতে দেখা গেল দোকানে চায়ের সঙ্গে অল্প খাবারের ব্যবস্থাও আছে। চা, রুটি আর ডিম ভাজার অর্ডার দিয়ে ওরা কাঠের বেঞ্চিতে লম্বা হয়ে বসল। সুদেষ্ণা সায়ককে লক্ষ্য করে বলল, তুমি হঠাৎ এত চুপচাপ হয়ে গেলে কেন সায়কদা? কি ভাবছো এত? সায়ক অনেকক্ষণ থেকেই গম্ভীর হয়েছিল। সুদেষ্ণার কথায় সে মুখ তুলে বলল, এই মুহূর্তে গ্রামের অনেক মানুষেরই প্রাণের ঝুঁকি রয়েছে। কাল রাতে কিছু হয়নি বলে আজ রাতে যে কিছু হবে না তার গ্যারেন্টি কোথায়? পুলিশের কাছে গিয়ে যে কিছু হবে না সে আমি গতকালই বুঝে গেছি। তারা কার্যত হাত পা গুটিয়ে বসে আছে। বড্ড চিন্তায় আছি রে। শুভ বলল, তোমার সঙ্গে তো সিপি মলয়বাবুর খুব ভালো সম্পর্ক, তা ওনাকে একবার পুলিশের গাফিলতির কথাটা জানালে হয় না? কথাটা যে আমার মাথায় আসেনি তা নয়, কিন্তু যোগাযোগ করব কিভাবে? কাল সারাদিন ফোনে ভালো করে নেটওয়ার্ক ছিল না, আর এখন দেখছি চার্জটাও শেষ। ওনার নাম্বার তো আমার আর মুখস্থ নেই যে অন্য কারোর ফোন থেকে ফোন করতে পারবো। সায়ক হতাশ হয়ে কথাগুলো বলল। কথার মাঝে দোকানদার তাদের হাতে খাবারের প্লেটটা দিয়ে গেল। অনিন্দিতা খেতে খেতে বলল, তাহলে এখন কি করবে তুমি? কি করব আর? আজ রাতে আমরা এই প্রাণীটার ডেরায় হানা দেব। ওই বানমুড়ি নদীর ধারে? খাওয়া থামিয়ে জিজ্ঞেস করল প্রসূন। একদমই তাই। বিপদের মুখে এর আগে আমরা অনেকবার ঝাঁপ দিয়েছি। বারবার ঈশ্বর কোনো না কোনোভাবে আমাদের রক্ষা করেছেন। একবার যদি কপালে আয়ু থাকে তাহলে তিনিই রক্ষা করবেন। তোরা বরং দুপুরে ভালো করে ঘুমিয়ে নিস, না হলে রাতে জাগতে পারবি না। সায়কের কথায় বাকিরা বাধ্য শিশুর মতো ঘাড় নাড়ল শুধু। খেয়ে দিয়ে ওরা গ্রামটা আরেকটু ঘুরে দুপুরের দিকে সুরেনের বাড়িতে ফিরে এলো। সুরেন তখনও ফেরেনি বাজার থেকে।
ওরা তাড়াতাড়ি স্নান টান সেরে দাওয়ায় গিয়ে বসল। সুদেষ্ণা আর অনিন্দিতা একটু পর উঠে ভিতরে চলে গেল। সম্ভবত সুরেনের স্ত্রীর সঙ্গে তারা কথা বলতে গেল। সায়ক, শুভ আর প্রসূন পাশাপাশি বসেছিল। গতকাল এখানে এলেও সুরেনের মেয়েটাকে একবারও দেখেনি তারা। যদিও একটু পরেই তারা দেখল একটা বছর 7-8 ফুটফুটে বাচ্চা মেয়ে গোলাপি ফ্রক পরে তাদের দিকে এগিয়ে এলো। কৌতূহলী দৃষ্টি নিয়ে সে তাদের দিকে চেয়েই রইল। সায়ক তাকে হাত নেড়ে কাছে ডাকতেই সে এক ছুটে সে ঘরে ঢুকে গেল। একরত্তিটার কীর্তি দেখে ওরা হো হো করে হেসে উঠল। তিনজনের মধ্যে বিভিন্ন বিষয়ে টুকটাক কথা হচ্ছিল। এমন সময় সুরেন বাজার থেকে ফিরে এলো। তাদের দেখে ক্লান্ত হাসি হেসে সে স্নান করতে চলে গেল। সুরেন স্নান করে এলে তাদের খাওয়ার ডাক পড়ল। উঠোনে বিছানো চাটাইতে পাশাপাশি সবাই বসল। সুরেন জিজ্ঞেস করল, আপনারা অকারণে এতক্ষণ অপেক্ষা করলেন কেন? রান্না তো অনেক আগেই হয়ে গিয়েছিল, তা খেয়ে নিতে পারতেন। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। একসাথে সবাই খেতে বসার সুখটাই আলাদা। শুভ উত্তর দিল। বেশ বেশ, নিন এবার খাওয়া শুরু করুন, অনেক বেলা হয়ে গেছে। সুরেন ভাতের থালাটা নিজের দিকে টেনে নিয়ে বলল। খেতে খেতেই সে জিজ্ঞেস করল, তো গ্রামটা ঘুরলেন পুরোটা? কেমন লাগলো চারপাশ? পুরো গ্রামটা তো ঘুরতে পারিনি, তবে গ্রামের যতটুকু দেখেছি মন প্রাণ জুড়িয়ে গেছে আমাদের। আপনাদের এদিকে না এলে জানতেই পারতাম না যে মরিগাঁও থেকে এতটা কাছে এরকম সুন্দর ছবির মতো একটা গ্রাম রয়েছে। সায়ক জবাব দিল। খাওয়ার পাশাপাশি সুরেন আর ওদের মাঝে সমান তালে কথা চলতে লাগলো। খাওয়া শেষ হলে সকলে ঘরে ফিরে এলো। সকলে আগে যে যার ব্যাগটা গুছিয়ে নিল। সায়ক টর্চটা জ্বালিয়ে চেক করে নিল একবার। ব্যাগ গোছানো শেষ হলে ঘরের মেঝেতে বিছিয়ে রাখা শতরঞ্জিতে টান টান হয়ে শুয়ে পড়ল 5 জনে। পেটে গরম ভাত পড়ায় একটু পরেই সকলের চোখে শয়নদেবীর আবির্ভাব ঘটল। শুধু জেগে রইল সায়ক। জেগে থাকতে থাকতেই কখন যেন চোখটা লেগে এসেছিল সায়কের। হঠাৎ একটা প্রচণ্ড শোরগোলের শব্দে তার ঘুমটা ভেঙে গেল। প্রথমে ঘুম ভাঙতে অন্ধকারের সময়টা ঠিক করে ঠাউর করতে পারল না সে। খুব সম্ভবত সন্ধ্যা নেমে গেছে। সারা ঘরে ঘুটঘুটে অন্ধকার। এক টানা ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে। সায়কের কেমন যেন খটকা লাগলো। কাল এই সময় সুরেন তাদের ঘরে হ্যারিকেন জ্বালিয়ে দিয়ে গেছিল। আজ তবে সে এলো না কেন? ভালো করে কান খাড়া করতেই বাইরে থেকে সুরেনের গলার সঙ্গে আরও কিছু মানুষের চিৎকার চেঁচামেচির শব্দ তার কানে ভেসে এলো। ধর্মড় করে উঠে বসল সে। বাকিদের তাড়াতাড়ি ঘুম থেকে তুলে বাইরে বেরিয়ে এলো। বাইরের আকাশ তখন ঘন কালো মেঘে ঢেকে রয়েছে। হালকা হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে। খুব সম্ভবত একটু পরেই বৃষ্টি নামবে। উঠোনে পা রাখতেই সায়ক দেখতে পেল দাওয়ায় বসে সুরেনের স্ত্রী অনবরত চোখের জল ফেলে চলেছেন। পাশে সুরেন আতঙ্কিত মুখে দাঁড়িয়ে রয়েছে। তাদের আশেপাশে আরও কিছু মানুষের ভিড় রয়েছে। তারাই উত্তেজিত স্বরে কথা বলছে। সায়ক ভিড় ঠেলে সুরেনের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? এত ভিড় কেন এখানে? সায়কদের দেখে সে যেন একটু সাহস পেল। কাঁদো কাঁদো গলায় সে বলল, আমার মেয়েটাকে আমি খুঁজে পাচ্ছি না। বিকেল থেকে এদিক ওদিক সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। সময় যে বয়ে চলেছে, আর রাতে আমাদের গ্রামটা যে কত ভয়ানক, আপনাকে তো নতুন করে সে বিষয়ে আর কিছু বলার নেই আমার। আমি যে এখন কি করব আমি বুঝতে পারছি না। সায়ক চিন্তিত গলায় প্রশ্ন করল, ও তো আপনাদের সাথেই ছিল, আপনারা দেখেননি কোথায় গেছে? গ্রামে খুনগুলো শুরু হবার পর থেকেই আমরা মেয়েটাকে আর খেলতে যেতে দিতাম না। এই কদিন বাড়িতেই রেখে দিয়েছিলাম। খাওয়ার পর আজ দুপুরে চোখটা একটু লেগে গেছিল। ঘুম থেকে উঠে দেখি মেয়ে বিছানায় নেই। তারপর এদিক ওদিক সব জায়গায় খুঁজলাম, কিন্তু আমার মেয়েকে কোথাও পেলাম না। ওর যদি কোনো বন্ধু থেকে থাকে, তার বাড়িতে কি খোঁজ নিয়েছেন? কোনো জায়গা বাদ রাখিনি আমি, কোনো বন্ধুর বাড়িতেই যায়নি সে। আমার মেয়েটা এভাবে কোথায় চলে গেল আমি বুঝতে পারছি না। সায়কের মাথায় হঠাৎ বিদ্যুৎ খেলে গেল। সে তাড়াতাড়ি জিজ্ঞেস করল, আপনাদের বাড়ি থেকে তো বানমুড়ি নদী খুব দূরে নয়,
আর বাচ্চাদের সহজাত কৌতূহল থাকে জল বা আগুনের প্রতি। সে কি, আপনারা ওদিকটাই খুঁজে দেখেননি? হতেও তো পারে আপনার মেয়ে ওখানেই কোথাও আটকে পড়েছে। সায়ক বেশ রাগত স্বরেই কথাগুলো বলল। কিন্তু আর কোনো কিন্তু নয়, এক্ষুনি চলুন ওইদিকে। এখনো হয়তো সময় আছে আপনার মেয়েকে ফিরিয়ে আনার। ভিড়ের মধ্যে থেকে কেউ এই ভর সন্ধ্যায় নদীর দিকে যেতে রাজি হলো না, শুধু সুরেনের দাদা ছাড়া। সুরেন ঘর থেকে হাতে করে একটা লাঠি মতো কিছু একটা নিয়ে নিল। লাঠিটার মাথায় তীরের ফলার মতো একটা অংশ চকচক করছে। সায়করা কাঁধে ব্যাগ নিয়ে সুরেন আর তার দাদার সঙ্গে বেরিয়ে পড়ল বানমুড়ি নদীর উদ্দেশ্যে। কিছুটা পথ যাওয়ার পরেই একটা সরু জঙ্গলাকীর্ণ রাস্তা শুরু হলো। ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে বেশ জোরে। কালো মেঘের চাদরে ঢাকা আকাশ থেকে মাঝে মধ্যেই বিদ্যুতের তীব্র ঝলকানি চোখ ধাঁধিয়ে দিচ্ছে, আর সঙ্গে সঙ্গেই ভেসে আসছে কানে তালা ধরানোর মতো বাজের ভয়ঙ্কর গর্জন। বৃষ্টির তোড়ে প্রায় সকলের জামাই ভিজে সপসপে হয়ে গেছে। মুখে মাঝে মধ্যে ঠান্ডা ঝোড়ো হাওয়ার ঝাপটা এসে লাগছিল। এবড়ো খেবড়ো পথ ধরে টর্চের জোরালো আলোয় তারা ধীর পায়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল নদীর দিকে। আশেপাশের গাছগুলো কেমন যেন থমকে দাঁড়িয়ে আছে, যেন কোনো কিছু ঘটার আগাম আভাস পেয়ে তারা প্রচণ্ড ভয় পেয়েছে। আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ তাদের কানে ভেসে এল। শব্দটা নদীর ধার থেকে আসছে। সুরেন চিনতে পেরেছে সেই আওয়াজ তার মেয়ের কান্নার শব্দ। সুরেন সে কথা সায়ককে বলতেই তারা হাঁটার গতি বাড়িয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই সকলে নদীর ধারে চলে এল। আলকাতরার মতো কালো জল ফুঁসতে ফুঁসতে তীব্র গতিতে বয়ে চলেছে নদীর বুক দিয়ে। কান্নার উৎস লক্ষ্য করে টর্চ ফেলতেই আলোর সরু রেখা গিয়ে একটা গাছের গায়ে পড়ল। তার নিচেই সুরেনের মেয়ে ভিজে জড়সড় হয়ে বসে বসে কাঁদছে। সুরেন মেয়েকে দেখতে পেয়েই তড়িঘড়ি মেয়ের দিকে দৌড়ে গেল। বাবাকে সামনে পেয়ে একরত্তিটা বোধ হয় ভরসা পেয়ে একটু চুপ করল। সামনে গিয়ে দেখা গেল গাছের একটা শিকড়ে বেচারির পাটা জড়িয়ে গেছে। সায়ক ভালো করে টর্চটা সেদিকে ধরতে সুরেন এক টানে শিকড়টা ছিঁড়ে ফেলে মেয়েকে কোলে তুলে নিল। এই সময় হঠাৎ করেই চারপাশের পরিবেশে কেমন যেন পরিবর্তন শুরু হলো। কিছু একটা ঘটার আগে যেমন চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, ঠিক সেই রকম নিস্তব্ধতা যেন গ্রাস করেছে ওদেরকে। বৃষ্টির প্রচণ্ড শব্দ কানে আসছিল ওদের ঠিকই, কিন্তু তার সাথে অন্য একটা শব্দও তারা পেয়েছে। কাদা মাটিতে হাঁটলে যে রকম শব্দ হয়, ঠিক সেই রকম থপ থপ শব্দ। কিন্তু সকলেই তো দাঁড়িয়ে আছে তারা এই অন্ধকার নির্জন জায়গায়, তাহলে এমন শব্দ আসছে কোথা থেকে? সায়কের মাথায় প্রশ্নটা ঘুরপাক খেতে লাগল। ওদের থেকে কিছুটা দূরে সুরেনের দাদা দাঁড়িয়েছিল। ওরা সেদিকে এগিয়ে আসছিল, ঠিক সেই মুহূর্তে চারিদিক আলো করে খুব সামনে প্রচণ্ড জোরে একটা বাজ পড়ল। কিন্তু বিদ্যুতের আলোয় সায়কের চোখ ততক্ষণে এক ভয়াবহ দৃশ্য দেখে ফেলেছে। খুব সম্ভবত বাকিদের চোখেও সেই দৃশ্য ধরা পড়েছে। সায়কের মতো তারাও থমকে দাঁড়িয়ে পড়েছে। পিছন থেকে সুরেনের অস্ফুট স্বর ভেসে এল, মোরা বাঘ। সুরেনের দাদার ঠিক পেছনে এক ভয়াল দর্শন প্রাণী দাঁড়িয়ে রয়েছে। এই চেহারা সায়কের পরিচিত। গ্রিক মাইথোলজি সংক্রান্ত কিছু বই পড়ার সময় বইয়ের পাতার ছবিতে সে এই রূপ দেখেছে, কিন্তু বাস্তবে এই প্রাণীর রূপ যে বহুগুণ ভয়ঙ্কর তা বোধহয় সায়ক আসামের এই গ্রামে না আসলে জানতেও পারত না। আসামের এক প্রাচীন কিংবদন্তি তার থেকে ঠিক কয়েক হাত দূরে দাঁড়িয়ে রয়েছে। সুরেনের দাদা তাদের মুখ চোখ দেখে কিছু একটা আন্দাজ করেছিলেন। তিনি পিছন ঘুরতে যেতেই দানবটা তার মাথাটা দুহাত দিয়ে ধরে এক ঝটকায় উল্টো দিকে ঘুরিয়ে দিল। একটা মট করে শব্দ হলো। ভদ্রলোকের মুখ দিয়ে
আঁক করে একটা শব্দ বেরিয়ে এসে মাথাটা ঝুলে পড়ল সায়কের দিকে। তার নিষ্প্রাণ শরীরটা দানবটা ধাক্কা মেরে একপাশে সরিয়ে দিল। তারপর জান্তব গলায় রক্ত জল করা এক গর্জন করে উঠল। সুরেন তার দাদার এরকম ভয়ানক পরিণতি দেখে আতঙ্কে আর্তনাদ করে উঠল। এই বীভৎস দৃশ্য দেখে সায়কের মাথাটাও কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। কিন্তু তবুও নিজের মনকে শক্ত করে সে চিৎকার করে সবাইকে পালাতে বলল। বাকিরা এতক্ষণ যেন ঘোরের মধ্যে ছিল। সায়কের চিৎকারে তাদের সম্বিত পেল। তারপরে নিজেও ছুট দিল এখান থেকে বেরোনোর রাস্তাটার দিকে। কিন্তু তারা বেশি দূর এগোতে পারল না। তাদের অনেক আগেই তীব্র গতিতে ছুটে এসে তাদের পথ আগলে দাঁড়িয়ে আছে সেই বিভীষিকা। মেয়ে কোলে সুরেন সবার আগে দাঁড়িয়েছিল। সে হাতে ধরে থাকা লাঠিটা নিয়ে এগিয়ে যেতেই তাকে হাতের এক ধাক্কায় প্রাণীটা ছিটকে ফেলে দিল দূরে। সঙ্গে সঙ্গে মেয়েটাও তার কোল থেকে পড়ে গেল। মাটিতে হঠাৎ পড়ে গিয়ে বাচ্চাটা প্রচণ্ড ব্যথায় কান্না জুড়ে দিল। শয়তানটার দৃষ্টি এবার বাচ্চাটার দিকে গেছে। সায়ক ততক্ষণে বুঝতে পেরে গেছে ওইটুকু মেয়েটার কি পরিণতি হতে চলেছে এইবারে। সে আর অপেক্ষা করল না। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে সে ছুটে গেল প্রাণীটার সামনে। মেয়েটাকে ঠেলে দিল অনিন্দিতার দিকে। অনিন্দিতা তাকে কোলে তুলে নিল। প্রবল আবেগে সায়ক এগিয়ে গেলেও সঙ্গে সঙ্গে সে বুঝতে পারল খালি হাতে এই দানবের সামনে এগিয়ে যাওয়া আর মৃত্যুকে আহ্বান জানানো দুটোই সমান। আবারও সেই রক্ত জল করা প্রচণ্ড গর্জন করে দানবটা এক হাতে সায়কের গলা আর এক হাতে টর্চ ধরে থাকা সায়কের বাঁ হাতটা চেপে ধরল। প্রচণ্ড যন্ত্রণায় হাত থেকে তার টর্চটা খসে পড়ে গেল। ওদিকে বাকিরা অসহায়ের মতো দাঁড়িয়ে রয়েছে সায়কের এই অবস্থা দেখেও। তারা ভালো করেই জানে তাদের পক্ষে কিচ্ছু করার ক্ষমতা নেই। এদিকে আস্তে আস্তে প্রাণীটা হাতের চাপ বাড়াচ্ছে আর অসহ্য যন্ত্রণায় সায়কের দম বন্ধ হয়ে আসছে। বোধহয় একটু পরেই তার নিঃশ্বাস চিরতরে বন্ধ হয়ে যাবে। চোখের সামনে সারা পৃথিবী দুলে উঠল তার। জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে ইষ্টনাম জপতে লাগলো সে। হঠাৎ করেই তার মাথায় একটা কথা খেলে গেল। সে বইতেই পড়েছিল গ্রিক বীর হারকিউলিসের হাতে বহু সেন্টারদের মৃত্যু হয়েছিল। সেন্টারদের বুক লক্ষ্য করে তীর মেরে তিনি তাদের হত্যা করতেন। তাহলে কি এই দানবদের সবচেয়ে দুর্বল জায়গা তাদের বুক? সে অনতি দূরে দাঁড়িয়ে থাকা শুভর দিকে তাকিয়ে মাটিতে পড়ে থাকা সুরেনের লাঠিটার দিকে ইশারা করল। শুভ সায়কের ইশারা মতো লাঠিটা তার দিকে ছুঁড়ে দিল। ডান হাতে লাঠিটা লুফে নিয়ে সায়ক শরীরের অবশিষ্ট শক্তির সবটা একত্রিত করে সেটা ঘোড়াপাকের বুক লক্ষ্য করে গেঁথে দিল। বুকে ফলাটা ব্যথার সঙ্গে সঙ্গে দানবটা হঠাৎ করে স্থির হয়ে গেল। তারপর এক ভয়ানক আর্তনাদ করে সায়ককে একপাশে সরিয়ে দিয়ে পাগলের মতো বুকে বেঁধানো লাঠিটা বের করার আপ্রাণ চেষ্টা করতে লাগল। কিন্তু সেটা সায়ক অনেক গভীরে বিধিয়ে দিয়েছে। প্রাণীটা তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে নদীর ধারে পিছিয়ে গেল। প্রচণ্ড বৃষ্টিতে নদীর ধারের কাদা মাটি পিচ্ছিল হয়ে গিয়েছিল। সেই মাটিতে অত বড় দেহটার ভার রাখতে না পেরে প্রাণীটা সোজা গিয়ে উত্তাল নদীর জলে গিয়ে পড়ল। ঝপাং করে একটা শব্দ হলো শুধু। তারপর সব চুপচাপ। সায়ক একপাশে পড়েছিল অজ্ঞান হয়ে। তাড়াতাড়ি প্রসূন বোতল থেকে জল বের করে তার চোখে মুখে ছিটিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরেই বাঁ হাতের প্রচণ্ড যন্ত্রণায় কোকিয়ে উঠল সায়ক। সম্ভবত হাতটা ভেঙেছে তার। ওদিকে ততক্ষণে সুরেন দাদার মৃতদেহের সামনে বসে কান্নায় ভেঙে পড়েছে। অনিন্দিতা তার মেয়েকে সুরেনের সামনে নামিয়ে দিতেই সে বাবার গলা জড়িয়ে ধরল। সুরেন কাঁদতে কাঁদতে মেয়েটাকে জাপটে ধরল। ওরা সুরেনকে বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে বাড়ি নিয়ে এলো। বাড়ি ফিরে সুদেষ্ণা সায়কের হাতে কাপড় দিয়ে ব্যান্ডেজ বেঁধে দিল। রাতটা তারা কোনো মতে জেগেই কাটিয়ে দিল। পরের দিন ভোরবেলা বেশ কিছু স্থানীয় মানুষ সুরেনের বাড়িতে তার খবর নিতে ভিড় করল।
তারা সুরেনকে জীবিত অবস্থায় দেখে তো অবাক। সুরেনের মুখ থেকেই কাল রাতের ঘটনার যাবতীয় বিবরণ তারা শুনল। তারা স্বপ্নেও কখনো ভাবেনি ঘোড়াপাকের হাত থেকে এভাবে তাদের মুক্তি দেবে বাইরের এক অচেনা শহুরে ছেলে। খবরটা সারা গ্রামে রটে গেল মুহূর্তের মধ্যে। দলে দলে মানুষ ভিড় করতে লাগলো সুরেনের বাড়িতে শায়ককে একবার দেখতে। শায়ক চুপ করেই ঘরে বসেছিল। সকলে একবার করে এসে তাকে দেখে যাচ্ছে, তার খোঁজ নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের এই আবেগ দেখে শায়ক তো আপ্লুত। আগেই গাড়ির কথা বলা ছিল সুরেনকে। একটু পরেই একটা সাদা চারচাকা এসে সুরেনের বাড়ির সামনে থামল। প্রসূন আর শুভ শায়ককে ধরাধরি করে আস্তে আস্তে গাড়িতে তুলে দিল। সুরেন এগিয়ে এসে গাড়িতে বসে থাকা শায়কের হাতটা ধরে রইল কিছুক্ষণ, তারপর বলল, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আপনি শুধু আমার মেয়েকে বাঁচাননি, এই গ্রামের প্রতিটা মানুষকে আপনি বাঁচিয়ে দিয়ে গেলেন। বানমুড়ি গাঁও চিরদিন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। কখনো যদি সময় পান আবার আসবেন কিন্তু, হ্যাঁ? শায়ক ঘাড় নাড়ল। এবার বাকিরা গাড়িতে উঠে বসতেই ড্রাইভার গাড়ির চাকা গড়িয়ে দিল। মেঠো পথের ধুলো উড়িয়ে গাড়িটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছিল। গ্রামবাসীরা সমবেতভাবে দাঁড়িয়েছিল শায়ককে বিদায় জানানোর উদ্দেশ্যে। সেই ভিড়ে হেমও দাঁড়িয়েছিল এক মুখ হাসি নিয়ে। গাড়ি থেকেই শায়ক মৃদু হাসল তাকে দেখে। সকলের উদ্দেশ্যে হাত নাড়ল সে একবার, তারপর জানলা দিয়ে বাইরের দিকে চোখ রাখল সে। একে একে গাছগুলো পিছনে সরে যাচ্ছে। বানমুড়ি গাঁওকে পিছনে ফেলে তারা এগিয়ে যাচ্ছে সামনের দিকে, এক ভয়ঙ্কর অভিজ্ঞতাকে বুকে জড়িয়ে। আজকে তোমরা শুনলে লেখক চন্দ্ররূপ ব্যানার্জির কলমে গ্রাম বাংলার ভূতের কাহিনী বানমুড়ির বিভীষিকা। এই রকম গল্প আরও শুনতে চাইলে চটপট গল্পটাকে 1K লাইক করে দাও। তাহলে খুব শিগগিরই আবার আমরা তোমাদের জন্য হাজির হব এমন গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে। আর হ্যাঁ, পরের সপ্তাহে স্যাটারডে স্টোরিজ চ্যানেলে আসছেন তারানাথ তান্ত্রিক তার এক বিচিত্র অভিজ্ঞতার কাহিনী শোনাতে। সেই গল্প শুনে ভয় হাত পা তোমাদের ঠান্ডা হয়ে যাবে এই কথা দিলাম। তবে সেটা শোনার জন্য চ্যানেলটা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো আপডেট মিস না করে যাও। আর হ্যাঁ, বন্ধুদেরকেও জানাও এই চ্যানেলের সম্বন্ধে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কিন্তু 30,000-এর পরিবার হতে হবে। আর আজকের গল্প তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো বন্ধুদের সাথেও। যত পারো এই গল্প ছড়িয়ে দিও বন্ধুদের মাঝে। মনে রেখো, স্যাটারডে স্টোরিজ মানেই কিন্তু তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডা ঘর।